আসসালামু আলাইকুম। 2026 সালের এইচএসসি শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা তোমাদের 2026 সালের পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো চলো শুরু করা যাক। এইচএসসি চতুর্থ অধ্যায় সমাজবিজ্ঞানের মৌলিক প্রত্যয়, যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। বিভিন্ন সালের আসা কোশ্চেনগুলো প্লাস হচ্ছে টেস্ট পরীক্ষায় বিভিন্ন কলেজের আসা কোশ্চেনগুলোর আলোকে আমি এই সাজেশনটা করেছি। 1 নম্বর হচ্ছে সোসাইটি গ্রন্থের রচয়িতাকে। উত্তর, সোসাইটি গ্রন্থের রচয়িতা ম্যাকাইভার ও পেজ। সমাজ কি? যখন বহু লোক একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে তখন তাকে সমাজ বলে। ম্যাকাইভারের মতে সমাজের অর্থ কী? ম্যাকাইভারের মতে সমাজের অর্থ সহযোগিতা। শিকার ও খাদ্য সংগ্রহ সমাজের একটি বৈশিষ্ট্য লিখো বা উল্লেখ করে। তুমি যে কোনো বৈশিষ্ট্য লিখতে পারো। আমি লিখেছি ব্যক্তিগত সম্পত্তির অনুপস্থিতি। সংস্কৃতি কী? সংস্কৃতি যে কোনো সংজ্ঞা দিলেই হবে। সমাজের সদস্য হিসেবে আমরা যা চিন্তা করি এবং যা কিছু সম্পন্ন করি তার সমষ্টি হলো সংস্কৃতি। কালচার ইজ হোয়াট উই আর সংজ্ঞাটি কে দিয়েছেন বা কার? বিখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের। বর্ণদশা বলতে কী বোঝো? মানবজাতির শৈশব থেকে আরম্ভ করে মৃৎশিল্প আবিষ্কারের পূর্ব পর্যন্ত সময়কালকে বলা হয় বর্ণদশা। সভ্যতা কী? সভ্যতার ইংরেজি প্রতিশব্দ সিভিলাইজেশন। সভ্যতা হলো সংস্কৃতির অধিকতর জটিল এবং অগ্রগতির ফল, যা বংশ পরম্পরায় লাভ করা যায়। মানে সভ্যতা হচ্ছে বস্তুগত সংস্কৃতি। দল কী? দল বলতে দুই বা ততোধিক ব্যক্তির সমষ্টিকে বোঝায়, যাদের মধ্যে পারস্পরিকভাবে আদান প্রদান, আবেগ, সংবেদনশীলতা রয়েছে। প্রাথমিক দলের প্রধান বৈশিষ্ট্য কী? প্রাথমিক দলের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমরা ভাব। প্রাথমিক গোষ্ঠীর একটি উদাহরণ দাও। প্রাথমিক গোষ্ঠীর একটা উদাহরণ পরিবার। মুখ্য দল বা প্রাথমিক দল কাকে বলে? প্রাথমিক দলকে মুখ্য দলও বলা হয়। উত্তর, যে দলের সদস্যের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠ, নিবিড় ও মুখোমুখি সম্পর্ক বিদ্যমান তাকে মুখ্য দল বলে। উদাহরণ হিসেবে বলেছি পরিবার। সংঘ কী? সংঘ বেশ কয়েক সালে বারবার এসেছে। পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় যখন দুই বা ততোধিক ব্যক্তি সুনির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে একত্রিত হয়ে ওই লক্ষ্য অর্জনের জন্য একত্রিত হয়ে কাজ করে তখন তাকে সংঘ বলে। ম্যাকাইভারের মতে সম্প্রদায়ের ভিত্তি কয়টি ও কী কী? ম্যাকাইভারের মতে সম্প্রদায়ের ভিত্তি দুইটি। এক, নির্দিষ্ট অঞ্চল। দুই হচ্ছে সম্প্রদায়গত মানসিকতা। প্রতিষ্ঠান কী? প্রতিষ্ঠান হলো কতকগুলো কার্যাবলীর সমন্বিত রূপ। প্রথা কী? প্রথা হলো সামাজিকভাবে স্বীকৃত পন্থা ও রীতি, যা বিভিন্ন সামাজিক কার্যকলাপ পালনে অনুসৃত হয়। লোকাচার কী? সমাজের স্বাভাবিক গতিধারায় যেসব আচার আচরণ, প্রথা, রীতিনীতি ও জীবনধারা গড়ে ওঠে তাই লোকাচার। সমাজ কাঠামো কী? সমাজ কাঠামো হলো সমাজস্থ বা সমাজের লোকের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা সৃষ্ট সুসংঘবদ্ধ, জটিল ও নিবিড় সম্পর্ক। সমাজ কাঠামোকে সমাজবিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় প্রত্যয় বলা হয়। সামাজিক গতিশীলতা কত প্রকার? সামাজিক গতিশীলতা দুই প্রকার, একটা উলম্ব গতিশীলতা এবং একটা আনুভূমিক গতিশীলতা। সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়? সামাজিক নিয়ন্ত্রণ বলতে সমাজের মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণ করা এবং সে আচরণকে সমাজ আকাঙ্ক্ষিত ধারায় পরিচালিত করা হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। এই গেল আমাদের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো। এবার হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, যেটা হচ্ছে 2 মার্চের তোমাদের জন্য। যে 1 নম্বর আমি দিয়েছি সমাজ অর্থ সহযোগিতা ব্যাখ্যা করে। এটা একটু আমি বুঝিয়ে বলি যে সমাজ অর্থ সহযোগিতা সমাজবিজ্ঞানী ম্যাকাইভার বলেছে। এই সংজ্ঞাটির মূল কথাই হচ্ছে সমাজে বসবাস করতে হলে মানুষ কী করে? তুমি প্রথমে সমাজের সংজ্ঞা দিবা এবং এটা লিখবে যে সমাজে বসবাস করতে হলে প্রত্যক্ষভাবে মানুষ একে অপরের উপর নির্ভরশীল। সুখের সময় হোক দুঃখের সময়, কখনো মানুষ অন্যের সহযোগিতা ছাড়া কিন্তু বাঁচতে পারে না। যদি কেউ বাঁচতে চায় তবে তাকে সমাজ ছেড়ে কোথায় যেতে হবে? বন জঙ্গলে যেতে হবে, এই আর কি। তারপর আমরা যা তাই আমাদের সংস্কৃতি বুঝিয়ে এলাম। এই সংজ্ঞাটি কে দিয়েছিলেন? ম্যাকাইভার। তো আমরা যা তাই আমাদের সংস্কৃতি আমি যদি বুঝিয়ে বলি, তো সংস্কৃতি বলতে কেবল কিছু বস্তুগত বা অবস্তুগত উপাদান নয়, এটি
আমাদের একটা সামগ্রিক জীবনধারা, বিশ্বাস, মূল্যবোধ, অর্থাৎ আমরা কিভাবে চিন্তা করি, কি কাজ করি, কি পড়ি, কি খাই, কিভাবে নিজেদের প্রকাশ করি, সব কিছুই একটা সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ মানুষ হিসেবে আমাদের যা কিছু পরিচয় তা সংস্কৃতিরই একটা প্রতিফলন। তাই বলা যায় আমরা যা তাই আমাদের সংস্কৃতি। এখন সভ্যতা পরিমাপ করা যায়, সভ্যতার একটা বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখি যে সভ্যতা পরিমাপ করা যায়। 3 নম্বর কোশ্চেনটা আমি বলছি, তাহলে এটা ব্যাখ্যা করো। এটা যদি আসে তাহলে আমরা জানি যে সুনির্দিষ্ট মানদণ্ডের উপর ভিত্তি করে সভ্যতাকে পরিমাপ করা যায়। কারণ সভ্যতার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো দক্ষতা। সভ্যতার বাস্তব উপযোগিতা রয়েছে যা পরিমাপ করা যায় এবং এর সৃজনশীলতার দ্বারা বিজ্ঞানের আশীর্বাদ পুষ্ট হয়ে সামগ্রিক জীবন গড়ে তোলে এবং বাহ্যিক প্রতিফলন দেখা যায় সভ্যতার মধ্যে। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলব যে রাস্তাঘাট, যানবাহন, কলকারখানা, অট্টালিকা, আসবাবপত্র, এগুলো কিন্তু এক একটা হচ্ছে সভ্যতা। তা সভ্যতাকে নির্দেশ করে এসব সংস্কৃতির একটা মূর্ত বিষয় আমরা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, আমরা দেখতে পাই। এই জন্য হচ্ছে সভ্যতা পরিমাপ করা যায়। আর সংস্কৃতি সভ্যতার পার্থক্য এটা তোমরা হচ্ছে পারবে, বা পারস্পরিক সম্পর্ক তোমরা পারবে। ওকে, বস্তুগত ও বস্তুগত সংস্কৃতি বলতে কি বোঝো তোমরা এটা পারবে। বস্তুগত সংস্কৃতি দৃশ্যমান, মানুষ জীবনযাপনের জন্য যা কিছু দৃশ্যমান তৈরি এবং ব্যবহার করে তা বস্তুগত সংস্কৃতি, ঘর বাড়ি, রাস্তাঘাট ইত্যাদি। আর অবস্তুগত সংস্কৃতি হচ্ছে যা অদৃশ্যমান, যা উপলব্ধির একটা উপর নির্ভরশীল, যেমন মানুষের চিন্তা, চেতনা, শিল্পকলা ইত্যাদি। 6 নম্বর বলছি অবস্তুগত এবং বস্তুগত সংস্কৃতির মধ্যে পার্থক্য। প্রথমে সংস্কৃতি মানে কাকে বলে ভাইয়া তা, এবং বস্তুগত অবস্তুগত সংস্কৃতির পার্থক্য দেওয়ার পর বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতির যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমরা এখানে তুলে ধরবে। তারপর কি কাব্য এবং কাব্যগ্রন্থের সংস্কৃতিগত পার্থক্য, এটা ঢাকা বোর্ডে 19 সালে এসেছিল, রাজশাহী বোর্ডে 22 সালে, সিলেট বোর্ডে 19 সালে, দিনাজপুর বোর্ডে 19 সালে। তো এটা একটু আমি বুঝিয়ে বলছি, কাব্য এবং কাব্যগ্রন্থের সংস্কৃতিগত পার্থক্য বুঝিয়ে লেখো। যে সংস্কৃতি যে অংশ অদৃশ্য উপলব্ধির বিষয় সেটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি, এবং অপরদিকে মানুষ জীবনযাপনের জন্য যে দৃশ্যমান যা কিছু তা হচ্ছে বস্তুগত সংস্কৃতি। সেই হিসেবে কাব্যগ্রন্থ বস্তুগত সংস্কৃতি, যেহেতু একটু বই এবং মানুষের চিন্তাধারা থেকে হয়েছে কি কাব্য। কবি যখন কোনো কিছু কাব্য নিয়ে চিন্তা করেন তার হচ্ছে অবস্তুগত সংস্কৃতি, এবং এটা যখন লেখা আকারে প্রকাশ করা হয় তখন তার বস্তুগত সংস্কৃতি হয়। সেক্ষেত্রে কাব্যটা হচ্ছে কবির চিন্তাধারা এবং কাব্যগ্রন্থ হচ্ছে প্রকাশিত একটা গ্রন্থ হিসেবে হচ্ছে এটা বস্তুগত সংস্কৃতি এবং কাব্য হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। পরিবার প্রাথমিক দলের একটি উদাহরণ বুঝিয়ে বলো। পরিবারের একটি প্রাথমিক দল কারণ কি? পরিবারের মধ্যে একটা হলো আমরা ভাব, একটা সরাসরি ঘনিষ্ঠ এবং ব্যক্তিগত সম্পর্ক বিদ্যমান, এবং প্রাথমিক দলের প্রধান বৈশিষ্ট্য কি? মুখোমুখি একটা মিথস্ক্রিয়া গভীর মানসিক বন্ধন থাকবে, পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা, পারস্পরিক নির্ভরশীলতা থাকবে, এবং হচ্ছে পরিবারের সদস্যরা কী হবে, একে অপরের আচরণ, মূল্যবোধ, ব্যক্তিত্বকে গভীরভাবে প্রভাবিত করে, যা মানে একে অপরের প্রতি ঘনিষ্ঠ এবং সামাজিক বন্ধন তৈরি করে। রাজনৈতিক দল কোন ধরনের সামাজিক গোষ্ঠী? রাজনৈতিক দল কোন ধরনের সামাজিক গোষ্ঠী? এটা হচ্ছে তোমরা বলতে পারবে যে গৌণ সামাজিক গোষ্ঠীর সদস্য রাজনৈতিক দল, একটা গৌণ সামাজিক গোষ্ঠী মাধ্যমিক। তো মাধ্যমিক দলের কোনটা বেশ বৃহৎ একটা মাধ্যমিক দল গঠন করতে হবে, এর উদ্দেশ্যগুলো বড় থাকবে এবং এর হলো কর্মক্ষেত্রও অনেক বড় থাকবে। এখানে সদস্যরা তুলনামূলকভাবে কম নিবিড়, সদস্যদের মধ্যে বন্ধনটা ততটা নিবিড় থাকবে না, এবং সম্পর্কটা কি থাকবে আনুষ্ঠানিক নীতিমালা, এবং এর কিছু নীতি এবং আদর্শ থাকবে যা দ্বারা প্রত্যেক সদস্য প্রভাবিত থাকবে। এবং যদি আমরা বলি এর উদাহরণ, রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠন, ফুটবল ক্লাব ইত্যাদি হচ্ছে এ দলের উদাহরণ। তাহলে রাজনৈতিক দল কোন ধরনের সামাজিক গোষ্ঠী? মাধ্যমিক সামাজিক গোষ্ঠী। এই তো অনুধাবনমূলক কোয়েশ্চেনগুলো এই কয়েকটা তোমরা ভালোভাবে পড়বে। আর চ্যাপ্টার শেষে দেখা যাচ্ছে চ্যাপ্টারটা ভালোভাবে রিডিং করলে তোমরা আরও কমন পাবে। তো আজকে এই পর্যন্ত। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে
তোমরা দিয়ে আমি রিপ্লাই করবো ইনশাআল্লাহ। পরবর্তী লিসন নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।